আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং বন্যা দুর্গত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি সম্মিলিত উদ্যোগ অব্যাহত আছে। শুক্রবার দুপুর 1টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব মন্তব্য করেন। মন্ত্রী বলেন, দেশের যেসব এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম চলছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের সরকার, জনগণের পাশে সব সময় আমাদেরকে থাকতে হবে, থাকবো ইনশাআল্লাহ। আমরা দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবেও আমরা সকল ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বাংলাদেশের যেখানে যেখানে বন্যা উপদ্রুত হয়েছে সমস্ত এলাকায় আমরা সরকারিভাবে জরিপ পরিচালনা করছি। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, ফসল, খেলার ক্ষেত, গবাদি পশু ইত্যাদি সমস্ত কিছু আমরা জরিপ পরিচালনা করছি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ধারণ ক্ষমতার অতিরিক্ত নেতাকর্মীর চাপে হুড়মুড় করে ভেঙে পড়েছে মূল মঞ্চ। শুক্রবার বেলা 11:30টার দিকে ঘটে এই ঘটনা। মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে মঞ্চ ভেঙে পড়লেও মন্ত্রী সহ উপস্থিত কেউ হতাহত হননি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছানোর আগেই মঞ্চে স্থানীয় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাইকে বারবার ঘোষণা দেয়া হলেও অতি উৎসাহী নেতাকর্মীরা নির্দেশনা মানেননি। 30,000 জনকে চাল দেওয়া হয়েছে, 75,000 জনকে শুকনো খাবার দেওয়া হয়েছে, 40,000কে রান্না করে খাওয়ানো হয়েছে। এখন পুনর্বাসন কার্য শুরু হবে, তাদের বিষ, সার ইত্যাদি দেওয়ার ব্যবস্থা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম অব্যাহত। গতকাল রাতে প্রথমবারের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি সেতু, বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর এবং রেল স্টেশনের মতো বেসামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এসব হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 9 জন। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইরানের 3টি সেতু, একটি ট্রেন স্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে ক্ষতিগ্রস্ত সেতুর সংখ্যা আরও বেশি। বৃহস্পতিবার রাতে আহবাজ, কেশম, বুশেহর, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর ই লেঙ্গে, বন্দর ই খামির, বন্দর আব্বাস সহ হরমুজগান প্রদেশের বিভিন্ন জেলায় বড় আকারে বিমান অভিযান চালানো হয়। ক্ষতিগ্রস্ত 3টি সেতুই বন্দর ই খামির শহরের। এছাড়া বন্দর আব্বাসের একটি রেল স্টেশন ও বিদ্যুৎ কেন্দ্রেও হামলার শিকার হয়েছে। হরমুজগান প্রদেশে সড়ক, রেলওয়ে এবং বিমানবন্দরে হামলা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, ইরান শাহ শহরের একটি বিমানবন্দর মার্কিন হামলায় বিধ্বস্ত হয়েছে। কিস দ্বীপে বিমান অভিযানের কারণে কিছু এলাকায় অল্প সময়ের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই হামলার মাধ্যমে ইরানে মার্কিন বাহিনীর অভিযানের টানা 6ষ্ঠ দিন পূর্ণ হল। গত 14 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরে রাজি না হয় তাহলে দেশটির সামরিক কাঠামোর পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র ও সেতুর মতো অত্যাবশ্যকীয় বেসামরিক স্থাপনাকেও হামলার লক্ষ্যবস্তু করা হবে। তার সেই হুমকির 2 দিনের মাথায় ইরানের একাধিক বেসামরিক স্থাপনায় হামলা চালালো মার্কিন বাহিনী।
ভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। আজ 17 জুলাই শুক্রবার দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহারে রেল খাতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। গত 22 মে ইন্ডিয়ান রেল বোর্ড IRB এই ট্রেনে যাত্রী পরিবহনের অনুমোদন দেয়। বোর্ড জানিয়েছিল এটি বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন চালিত ব্রড গেজ ট্রেন হতে চলেছে। ট্রায়াল রান সফল হওয়ার পর এবার যাত্রী নিয়ে নিয়মিত চলাচল শুরু হলো। হাইড্রোজেনকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে বিবেচনা করা হয়। হাইড্রোজেন থেকে তৈরি বিদ্যুৎ নিয়েই চলবে এই ট্রেন। এই প্রক্রিয়ায় কোনো ধোঁয়া বা ক্ষতিকর গ্যাস নির্গত হয় না, বের হয় শুধু জলীয় বাষ্প। কার্বন নিঃসরণ প্রায় শূন্যের কোঠায়। জার্মানি, ফ্রান্স, ইতালি, জাপান ও চীনের মতো দেশে ইতোমধ্যে হাইড্রোজেন চালিত ট্রেন বাস চলছে। এবার সেই তালিকায় যুক্ত হলো ভারতের নাম। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের প্রকল্পের নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন ফর হেরিটেজ। হরিয়ানা রাজ্যের জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 89 কিলোমিটার রুটে চলবে ট্রেনটি। পথে পাণ্ডুপিন্দারা জংশন, ললিত খেরা হল্ট, ভামভেওয়া, ইসাপুর খেরি হল্ট, বুটানা হল্ট, খান্দ্রাই হল্ট, রাবরা হল্ট, লাত হল্ট, মোহানা এবং বারওয়াসনি হল্ট সহ একাধিক স্টেশনে থামবে। ফিফা বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হচ্ছে আমেরিকান ক্রীড়া সংস্কৃতির জনপ্রিয় ঐতিহ্য চ্যাম্পিয়নশিপ রিং। হাতে তৈরি এই বিশেষ আংটিগুলোর একপাশে খোদাই করা থাকবে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি, আর অন্য পাশে ফুটে উঠবে ফাইনাল জয়ী দলের ইতিহাস ও পরিচয়ের উপর ভিত্তি করে তৈরি বিশেষ নকশা। প্রতিটি আংটির সঙ্গে দেয়া হবে সত্যতা যাচাইয়ের সনদ, যা সংগ্রহযোগ্য স্মারক হিসেবে এর মূল্য আরও বাড়িয়ে দেবে। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরপরই বিজয়ী দলের অধিনায়ক ও কোচের হাতে প্রতীকী দুটি রিং তুলে দেয়া হবে। পরে দলের বাকি সদস্যদের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে পুরো সেট। NBA বা NFL এর মতো মার্কিন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে রিং দেওয়ার রেওয়াজ বহুদিনের। এবার সেই ঐতিহ্য ফুটবল বিশ্বকাপেও দেখা যাবে। অন্যদিকে শিরোপা ধরে রাখার লক্ষ্যে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তবে লিওনেল মেসির জন্য এই ম্যাচ শুধু আরেকটি শিরোপা জয়ের লড়াই নয়, এটি ব্যক্তিগত রেকর্ডের নতুন অধ্যায় লেখার মঞ্চ। ফাইনালে মাঠে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকছে অন্তত 11টি নতুন কীর্তি গড়ার সুযোগ। 39 বছর 25 দিন বয়সে তিনি বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন, যা তাকে গোলরক্ষকদের বাদ দিলে বিশ্বকাপ ফাইনালে খেলার সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করবে। সামগ্রিকভাবে এই রেকর্ড ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে থাকলেও আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে মেসি হবেন সবচেয়ে বয়স্ক। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ। সেই সাথে ভিডিও নিউজ পেতে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।